নিউ ইয়র্কের ডিভোর্সের নিয়ম অন্য স্টেটের ডিভোর্সের নিয়ম থেকে কতটা ভিন্ন? যে একই বাসায় থাকেন আপনার, কিন্তু ওই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক সেটা নাই। সোজা মাথায় যেটা হচ্ছে যে মানে সেক্সুয়াল রিলেশনশিপের ব্যাপারটা নাই। প্রথম কথা হচ্ছে আপনি যেখানে থাকবেন সেখানকার যে সুপ্রিম কোর্ট, সেখানে এটা ফাইল করতে হবে। তার আগে আপনার 2 বছর এখানে দেখাতে হবে যে আপনি এখানে থাকেন। ডিভোর্স মাস্ট বি থ্রু দ্য কোর্ট। এখানে যদি হয় আপনি বললেই হলো না তোর সংসার করলাম না, বা 3 তালাক ইত্যাদি এই জাতীয় কথাবার্তা। কিন্তু প্রথমে যেটা করতে হবে যে আপনার একটা সিদ্ধান্তে আসতে হবে যে আপনি এই প্রক্রিয়ার সাথে এই ডিভোর্সে যাচ্ছেন কিনা। নিউ ইয়র্কের কথা আমরা বলছিলাম, আমাদের টাইটেলেও বলছিলাম, এবং নিউ ইয়র্কের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নিউ ইয়র্কের ডিভোর্সের নিয়ম অন্য স্টেটের ডিভোর্সের নিয়ম থেকে কতটা ভিন্ন সেটা দিয়ে শুরু করতে চাই। আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি এই প্রশ্নটা অ্যাভয়েড করব। জি, আমি নিউ ইয়র্কের সাথে নিউ জার্সির অত পার্থক্য বলতে পারবো, যেহেতু এই দুইটা স্টেটের আমি অ্যাটর্নি। অন্য স্টেটে যেহেতু আমি অ্যাটর্নি না, আমি এবং যেহেতু আমি ওই ব্যাপারে চর্চা নাই, বা চর্চা আমার জানা থাকলেও আমার ওই লাইসেন্স নাই ওই ব্যাপারে কথা বলার জন্য, সুতরাং আমি ওটা কম্পারিজন করার মতো একটা অবস্থায় নাই। আমাকে যদি কাইন্ডলি মানে নিউ ইয়র্কেরই শুধু বলতে দেন আমার একটু উপকার হয়। জি, আমরা তাহলে নিউ ইয়র্ক দিয়ে শুরু করি, যে এই প্রক্রিয়াটা ঠিক কোথা থেকে শুরু হয়, অর্থাৎ কখন একজন অ্যাটর্নির দ্বারস্থ হতে হয়। আচ্ছা, তো হ্যাঁ, নিউ ইয়র্কে যারা থাকেন তারা নিউ ইয়র্ক এর বিভিন্ন মানে যে একমাত্র ভাবে আছে সেভাবে এখানে বিয়েটা যে ভেঙে যাওয়ার যে ব্যাপারটা আছে আর সেই ব্যাপারে কাজ করতে পারেন। কিন্তু প্রথমে যেটা করতে হবে যে আপনার একটা সিদ্ধান্তে আসতে হবে যে আপনি এই প্রক্রিয়ার সাথে এই ডিভোর্সে যাচ্ছেন কিনা। এই ব্যাপারে বোধহয় কেউ আপনাকে সহায়তা করতে পারবে না যে আপনার ডিভোর্সে যাওয়া উচিত কিনা। যদিও এখানে কাউন্সেলিং সিস্টেম আছে, সেটা আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু অ্যাটর্নিদের সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে তারপরে যাবেন। কারণ আমি প্রচুর ডিভোর্সের কাজ করি এবং এটা অত্যন্ত একটা ইমোশনাল একটা ব্যাপার, কিন্তু আমাদেরকে ওই ব্যাপারটার লাইনটা ড্র করতে হয়। হ্যাঁ, আমার কাজ নয় আপনাকে বোঝানো যে না কেন ডিভোর্স করবেন ইত্যাদি, বা কেন করবেন না, বা কেন করবেন ইত্যাদি এই ব্যাপারে। তো আমরা একটা মানে খুব কঠিন একটা কাজ করি। কঠিন বলতে বলছে যে ইমোশনলেস একটা ব্যাপার, সে হচ্ছে ব্যাপারটা গেল। তো ডিভোর্সের ব্যাপারে যে জিনিসটা হয়, আপনাকে এই নিউ ইয়র্কে যদি আপনি নিউ ইয়র্কের কোর্ট সিস্টেমকে ব্যবহার করতে চান, যেটার জন্য বলে রাখা ভালো, ডিভোর্স মাস্ট বি থ্রু দ্য কোর্ট। এখানে যদি হয় আপনি বললেই হলো না তোর সংসার করলাম না, বা 3 তালাক ইত্যাদি এই জাতীয় কথাবার্তা। হ্যাঁ, আপনাকে প্রথমে আপনার একটা প্রপার জুরিসডিকশনের কোর্টে ফাইল করতে হবে, কমপ্লেইন করতে হবে, সামন্স অ্যান্ড কমপ্লেইন অর সামন্স উইথ নোটিস, এই ধরনের একটা ব্যাপার প্রথমে করতে হবে। এবং সেই জন্য প্রথমে যেটা দরকার যে আপনার এই নিউ ইয়র্কে স্টেটে, সেটা যে কোনোখানেই হোক, অন্তত 2 বছর থাকতে হবে। এক্সেপশন আছে, নর্মালি আপনার বা আপনার যিনি যার বিরুদ্ধে আপনি ফাইল করবেন, যে স্পাউস, ওনার এখানে 2 বছর থাকতে হবে, এই একটা জিনিস। আরেকটা কথা জেনে রাখা ভালো যে আমরা এখানে জানি এখানে ফ্যামিলি কোর্ট আছে নিউ ইয়র্কে, কিন্তু ডিভোর্স আপনি ফ্যামিলি কোর্টে ফাইল করতে পারেন না, আপনাকে করতে হবে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে। সেটাও একটু কনফিউজিং। আর নর্মালি ভাবা যেতে পারে যেমন ইউএস সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্ট, তেমনি হয়তো নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট, তা না, এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ জেনারেল জুরিসডিকশন। হ্যাঁ, তো সেখানে আপনাকে ফাইল করতে হবে। এবং অন্যান্য যেমন ফ্যামিলি কোর্টে হলে আপনি ডোমেস্টিক ভায়োলেন্স, তারপরে চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টাডি, ভিজিটেশন, প্যাটার্নিটি, চাইল্ড অ্যাবিউজ, এগুলো বিভিন্ন ইস্যুতে তারা কাজ করে এবং তাদের পুরোপুরি অথরিটি আছে। কিন্তু ডিভোর্স যখন আপনি ফাইল করবেন তখন এই জাতীয় ব্যাপারগুলো নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট আপনার বিচার করতে পারে। সুতরাং এটা যদি এখানে করা হয় তখন আপনারা তারা সবগুলো বিষয়ই প্রপার্টি ডিস্ট্রিবিউশন এটসেট্রা এগুলোর উপরে তারা বিচার করে এবং রায় দেয়, এবং এটা মানে অবশ্যই এটা এনফোর্সেবল। হ্যাঁ,
কিন্তু এবং দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফ্যামিলি কোর্ট দিয়ে শুরু করি, কারো হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স কেস, অর্ডার অফ প্রোটেকশন লাগবে, কি চাইল্ড অ্যাবিউজ কেস, কি অন্য চাইল্ড কাস্টাডি নিয়ে সমস্যা হচ্ছে ইত্যাদি কার ব্যাপার স্যাপার। তো সেখানে পরে দেখা গেলো সেটা ডিভোর্সে গড়িয়ে যায়। তখন ওই ডিভোর্স কোর্টে যখন ফাইল করা হয়, তারপরে ওই কেসগুলোকে এই সুপ্রিম কোর্টে নিয়ে আসার জন্য একটা কনসিডারেট করে ওইভাবে একটা চেষ্টা করা হয়, তাতে করে একটা জায়গায় সবকিছু হয়ে গেল, ক্লায়েন্টকে বারবার দুই জায়গায় দৌড়াদৌড়ি করতে হলো না, টাকা পয়সার ব্যাপার তো এখানে আছেই গেল। তো এই হচ্ছে বেসিক ব্যাপারটা। আর গ্রাউন্ডের ব্যাপারে যেটা বিভিন্ন রকমের গ্রাউন্ড আছে, এখানে একটা ভালো কথা হচ্ছে যে অন্যান্য প্রায় সব স্টেটেই আগে বহুদিন ধরে এগুলো ছিল, তো নিউ ইয়র্কেও আজকাল একটা জিনিস হয়েছে, সেটা বলে নো ফল্ট ডিভোর্স। রাইট। আপনাকে কোনো কারণ দেখাতে হবে না, হ্যাঁ, আপনি জাস্ট আমাদের মিলছে না, গত 6 মাস ধরে আমাদের মিলছে না, হ্যাঁ, অনেক জায়গায় এই 6 মাস কথাটাও নাই, এখানে অন্তত 6 মাস ধরে দেখা যাবে যে আপনার মিলছে না, এবং এখানে আপত্তিকর বা ওই যে কি জানি বলে ফাইট করার কিছু নাই, কারণ আপনি কোনো ফল্ট দেখাচ্ছেন না। আর ফল্ট বেসও আছে, যেমন আপনি ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান ট্রিটমেন্ট করেন, সেখানে কেউ বিরোধিতা করতে পারে যে না আমি করি নাই, এটা আমার দোষ না, আমার দোষ না ইত্যাদি। কি আপনি 1 বছর ধরে আপনি বাসা ছেড়ে চলে গেছেন, হ্যাঁ, এবং আপনি আর ফিরে আসছেন না, তারপরে ইভেন এমনও আছে একই বাসায় থাকেন আপনার, কিন্তু ওই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক সেটা নাই, সোজা মাথায় যেটা হচ্ছে যে মানে সেক্সুয়াল রিলেশনশিপের ব্যাপারটা নাই, কনজুগাল লাইফের ব্যাপারটা নাই, এবং যদিও আপনার কোনো রোগ শোক নাই, আপনার অসুস্থতা নাই, তারপরও আপনি আপনাদের এই সম্পর্কটা নাই, এই ধরনের বিভিন্ন কিছুতে আপনার যেটা এই করা যায়, বিরোধিতা করা যায়, হ্যাঁ, বা আপনি 3 বছর ধরে জেলে আছেন, সেই ধরনের ব্যাপার, এই ধরনের বিভিন্ন কিছু আছে। কিন্তু নো ফল্ট ডিভোর্সে এই একটা আছে যে আপনার দোষ নিয়ে কোনো ফাইট করে কিছু করা যাবে না, আপনি আরেকজনকে দোষটা দিয়ে আপনি চুপচাপ মানে চলে গেলেন। কিন্তু এইখানে আবার একটা আরেকটা প্রবলেম আছে কম্পেয়ার টু মেনি আদার জুরিসডিকশন, সেটা হচ্ছে এইভাবে গেলে ডিভোর্স হতে হলে আপনার সমস্ত আদার থিংস যখন শেষ হবে কাজ, তারপরে আপনি ডিভোর্সটা পাবেন। যেমন আপনার ইভেন মানে কি বলবো, যেমন বাচ্চা কাচ্চা আছে, তাদের সমস্ত কিছু, চাইল্ড কাস্টাডি, চাইল্ড সাপোর্ট, চাইল্ড ভিজিটেশন, আপনার তারপরে সম্পত্তির ভাগাভাগির ব্যাপার আছে, এইগুলা করতে গিয়ে এক্সপার্ট উইটনেসের বা বিভিন্ন রকমের ফি এর ব্যাপার আছে, অ্যাটর্নি ফি তো আছেই, এইগুলার সমস্ত কিছু যখন রিজলভ হবে তখন আপনি এইভাবে গেলে এই ডিভোর্সটা পাবেন, অ্যাজ অপোজ টু ডিভোর্সটা হয়ে গেল আপনি অন্য কিছু নিয়ে আপনি অন্য ধরনের গ্রাউন্ডে গেলে ওটা কন্টিনিউ করতে পারেন। এইখানে ডিভোর্সটা সম্পন্ন করার আগে এই সমস্ত বিষয়গুলো শেষ করতে হবে। যাক, তো ফলে এই একটা জিনিস সুবিধা এখন নিয়োগ হয়েছে যে আপনার ওই প্রতারণার আশ্রয় নিতে হলো না, যে মিথ্যা কথা বলতে হলো না যে 1 বছর হয়তো 6 মাস ধরে আপনাদের প্রবলেম আছে, কিন্তু কথা হচ্ছে দেখেন আপনি 1 বছর ধরে আপনি নাই, ইত্যাদিকার বিভিন্ন রকমের কথাবার্তা। তো এই হচ্ছে একটা গ্রাউন্ড। প্রথম কথা হচ্ছে আপনি যেখানে থাকবেন সেখানকার যে সুপ্রিম কোর্ট, সেখানে এটা ফাইল করতে হবে। তার আগে আপনার 2 বছর এখানে দেখাতে হবে যে আপনি এখানে থাকেন, হ্যাঁ। তারপরে এই ধরনের যে রিজন যেটা বললেন যে আমাদের 6 মাস ধরে মিলছে না, তো এই সমস্ত বিষয়গুলো করে আপনি ডিভোর্সে যেতে পারেন। কিন্তু বিয়ে ভাগার ব্যাপারটার সাথে শুধু ডিভোর্স না, বিয়ে 2-3 ভাবে জিনিস। একটা হচ্ছে যে একজন স্পাউস মারা গেলেন, ব্যাস হয়ে গেল। আরেকটা হচ্ছে ডিভোর্স, আরো একটা জিনিস আছে অ্যানালমেন্ট, সেটা হচ্ছে অ্যাজ ইফ মানে আপনি এটা বিভিন্ন গ্রাউন্ড আছে, বিভিন্ন কিছু আছে, প্রতারণা এটসেট্রা, যে বিয়েটাই হয় নাই, বিয়েটাই নাল এন্ড ভয়েড হয়ে গেল। এটা অনেক সময় অনেকে করতে চায় এই কারণে, যেমন ধরেন কেউ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসে তারপরে পরের দিনই আর উধাও হয়ে গেলেন, হ্যাঁ, ধরনের একটা ব্যাপার, বা এমন কোন একটা সিচুয়েশন তাতে বোঝা যাচ্ছে উনি শুধুমাত্র গ্রিন কার্ডের লোভেই এই কাজটা করেছেন, তখন ওনার বিরুদ্ধে এরকমের প্রসিডিংস আনা যায়। তাতে করে হবে কি, অ্যানালমেন্টটা যদি হয়ে যায় তাহলে তো বিয়েই থাকে না, তাহলে বিয়ের ভিত্তিতে যে পিটিশনটা ছিল ওই পিটিশনটাও রিভোকড হয়ে যায়, আর তখন ওই পরের যত কিছু হয়েছে গ্রিন কার্ডের সবকিছুই শেষ, নষ্ট হয়ে যায়, মানে মানে এগুলা নাল এন্ড ভয়েড হয়ে যায়। ওভাবে করে অনেকে আর মানে যে যেভাবে জিনিসটা দেখে আর কি, কেউ শাস্তি হিসাবে দেখে, কেউ যে তার যা প্রাপ্য সেটা দেওয়া, এই জাতীয় একটা। মোট কথা হচ্ছে অ্যানালমেন্টের একটা ব্যাপারও আছে। বা অনেক সময় যেটা হয়,
কেউ একজনের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করলো, তো উল্টো উনি, কারণ ওইখানে শুধু আপনি উত্তর দিবেন তা না, ওইখানে আপনি কাউন্টার ক্লেম করতে পারেন। তো সেখানে ওইটার উত্তরে ওইটা না দিয়ে উনি অ্যানালমেন্টের জন্য উনি চেয়ে বসতে পারেন। তো এই ধরনের বিভিন্ন কিছু আছে। তো ওইটা যখন আপনি কোর্টে ফাইল করবেন, হ্যাঁ, বিভিন্ন প্রসেস আছেই আছে এগুলা। যারা ডিভোর্স অ্যাটর্নিরা যারা এই লাইনে কাজ করেন, হ্যাঁ, আমরা এটা ওইভাবে করে যা যা নিয়ম কানুন আছে ওগুলো মেনে এটা করতে হয়। এইটা যেন করাটা ঠিক মতো হয় আর কি, সোজা কথা। তো এখানে শুধু কমপ্লেন না, সামন্স একটা থাকতে হয়। আর সামন্সের সাথে আইদার ভেরিফাইড কমপ্লেন অর শর্টের নোটিস এগুলা দিয়ে যখন কোর্টে এটা ফাইল হয়, তারপরে ওই পুরো সেটটা এবং এটার সাথে আবার 1, 2, 3টা স্ট্যান্ডিং অর্ডার থাকে কোর্টের, এগুলা সবকিছু মিলিয়ে যার বিরুদ্ধে ফাইল করা হলো ওনাকে মাস্ট হাতে মানে ফিজিক্যালি দিতে হয়। ফিজিক্যালি দিতে হয় তার মানে এই নয় যে ওনাকে হাতে ধরতে হবে বা সাইন করতে হবে, ওনার সামনে ফেলে আসলেও হবে, কিন্তু ওনার সামনে এটা দিতে হবে। এগুলো একটা। আরেকটা জিনিস হচ্ছে, এটা কোনো ইনভেলপে দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে আপনি খুব সে ভিডিও টিডিও করলেন, ওনাকেই দিলেন, পরে দেখা গেল সব শেষে এটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে শুরু করেন। কি ব্যাপার? কারণ আপনি এটা ইনভেলপে দিয়েছেন বা আপনি সাম রবিবারে দিয়েছেন, বন্ধের দিনে দিয়েছেন, এগুলো অ্যাভয়েড করতে হবে। ইভেন দেখা গেল এরকম, আমি ডিভোর্স করেছি, হংকং এ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো হংকং এ গিয়ে দেখা গেল যেদিন দেওয়া হয়েছে ওই দিন একটা বন্ধের দিন ছিল, আর যাই কোথায় সব কিছু এত কিছু করে টরে তারপর এটা আবার উদা হয়ে গেল, মানে উদা মানে বাতিল হয়ে গেল, আবার নতুন করে শুরু করো।